হুম। আচ্ছা দেখো তাহলে, এই যে আমরা বলছি কি থেলাসটা শাখান্বিত হইতে পারে, অশাখা হইতে পারে। তার মানে এই ধরনের সমগ্র থেলাসটাকে কি বলা হয়? মাইসেলিয়াম বলা হয়। তাহলে এই যে মাইসেলিয়াম, যে এক একটি শাখাকে, তার মানে যে সূত্রাকার যে অংশগুলো নিয়ে গঠিত, এগুলোকে বলা হয় কি? হাইপি বা অনুসূত্র। তার মানে এই যে হাইপি বা অনুসূত্র, এদের এখানে প্রস্থপ্রাচীর থাকতে পারে, নাও থাকতে পারে। এখন যদি কি হয়, দেখো, এটার মধ্যে আমরা যদি দেখি যে গোলাকার এগুলো নিউক্লিয়াস, এই যে ছবিতে দেখতেছো গোলাকার ওগুলো হলো কি নিউক্লিয়াস। দেখো, এখানে কোনো প্রাচীর না থাকার কারণে সবগুলো নিউক্লিয়াস একত্রে থাকে। এখানে দেখো, প্রাচীর থাকার কারণে দেখো নিউক্লিয়াস গুলা কি আলাদা আলাদা হয়ে গেছে না? এক একটা কোষ আলাদা আলাদা কোষ, এই প্রাচীর থাকার কারণে আলাদা আলাদা কোষ। মানে কি, ওই যে আমরা উদাহরণ দিচ্ছি তোমাদের, এটা তো ইয়া তো পড়ালাম, শৈবালও পড়ালাম। ধরো একটা রুমে তোমরা যে যে কজন পড়তেছো, সবাই এক রুমে, এখন ধরো যদি আমি রুমে যদি কয়েকটা ওয়াল তুলে দিই, তাহলে সবাইকে এক একটা ভিন্ন ভিন্ন রুমে আবদ্ধ হয়ে যাবে না? জিনিসটা হচ্ছে ওইটা। তার মানে আমি যদি এরকম ওয়াল দিই, সেপারেশন দিই, প্রস্থ প্রাচীর দিই, তাহলে কি হয়ে যাবে? এই যে প্রতিটা কোষ আলাদা আলাদা হয়ে যাবে, এবং নিউক্লিয়াস গুলো কি আলাদা আলাদা ভাবে, প্রতি কোষে এক বা একাধিক নিউক্লিয়াস থাকবে। আর যদি আমাদের এরকম ওয়াল না থাকে, যেমন এক নাম্বার এই নাম্বার চিত্রে, তাহলে কি হয়? সবগুলা তোমার নিউক্লিয়াস দেখে একত্রে মনে হয় যে পুরোটা মিলে একটা কোষ। হ্যাঁ। তাহলে এখানে ওই কথাটা বলছে, যদি প্রস্থ প্রাচীর না থাকে, তাহলে ছত্রাকের মাইসিলিয়াম বহু নিউক্লিয়াস বিশিষ্ট সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় থাকে। তার মানে ওই দেখো কে যেন আসছে, তোমাদের মধ্যে মনে হয় কে যেন পড়তে আসছে আবার। আনন্দ হয়েছে। শায়লা হতো। শ্রদ্ধাও হতে পারে। কিন্তু তোমরা সাইডারে গ্রুপে অ্যাড করো নাই, তো কেউ তো ওরে তো জানাও নাই, জানাইছো কেউ? স্যার ও তো ফোন দিছিল এই মাত্র, আমি ওর কাছে হোয়াটসঅ্যাপে লিংক পাঠাইছি। এই মা তো, ও তো জানে না, ও তো এই যে বাসায় চলে আসছে। ও আমার তো, আমার ওর কথা খেয়াল ছিল না। আর ও আইটি যেটা আমারে দিচ্ছে সবসময় ওইটা অনলাইনে থাকে না। এভাবে হলে হয়? আচ্ছা। তুমি এখন আর কি ক্লাস করবা? কতটুকু ক্লাস করবা? আরো আসতে হলো 35, এই জন্যই মানে অফলাইনে দিবে। তো তুমি, ওরা, তুমি নাকি যে নাম্বার দিছো ওই নাম্বার, তোমার ওই নাম্বারে নাকি যোগাযোগ করতে পারে না? তুমি যে নাম্বার ওদেরকে দিয়ে রাখছো, ওই নাম্বারে নাকি ইয়ে করা যায় না, মানে সবসময় অ্যাভেলেবেল না। যে ওরা বলতেছে এসে বসো, আজকাল 38 সর্বোচ্চ 20 মিনিট। আর ওই দিকে বসো তাহলে আর টানা দিতে হবে। আচ্ছা দেখো তাহলে, বুঝলাম না, তোমার তোমার আইডির সাথে কেউ অ্যাড নাই ফেসবুকে? ফেসবুকে অ্যাড থাকলে এটা অ্যাড করতে কতক্ষণ লাগে? এই যে গ্রুপ, আরে এরা কি, স্যার, এই যুগে এসে তোমরা কোন যুগে বাস করো? আমি স্যার আমি অ্যাড আছি। ও আইটি যেটা দিছে ওইটাতে ওরে সবসময় মেসেজ দিলে পাওয়া যায় না। ফেসবুক আইডি? জি স্যার।
ফেসবুক আইডি না পাওয়া যায়, করে অ্যাড করে রাখো। এই যে এখানে গিয়ে এই যে এখানে অ্যাড করতে কতক্ষণ লাগে, এই যে তোমার অ্যাড পিপল, তোমরা কি বুঝলাম না তোমরা। স্যার অ্যাড করে আছে, ফ্রেন্ড লিস্টে অ্যাড করা আছে। ওরা আমি অনেকবার অন্য কারণে মেসেজ দিছিলাম, কিন্তু আমার মেসেজ ফ্রেন্ড সিন করে লিস্টে না, রিপ্লাই দেয় না। এই গ্রুপে অ্যাড আছে। স্যার গ্রুপ আর অ্যাড করা যায় না। জুই কেন তো এই অনেকবার চেষ্টা করছিল। আমিও করতে পারি না, আমি ওরা চেষ্টা করছি অ্যাড করার কথাও বলছি যে তোমার আইডিটা অ্যাড করা যায় না, ওই কিছু বলে না, ওই জাস্ট মেসেজ সিন করে রাইখা দিছে, কেন যায় না বা কি আসে বিষয় ওর কোনো মানে আগ্রহই নাই। একবার বলছি যে শায়লা তো তোমার এই আইডি যে অ্যাড এখন করা যায় না, ওই হেটা শুন না মানে মানে দেখছে মেসেজটা, জাস্ট দেখা সিন করে রাইখা দিছে। তো তোমারও তো আগ্রহ থাকতে হবে, তোমারও তো আগ্রহ নাই। আর তুমি তো ইয়ে হও নাই, তো এত হইয়া নিবা তো কেউ না কেউ তো তোমার আইডিতে অ্যাড আছে। সবারটা কি সবাই করলে কি ইয়ে হয় যে অ্যাড হয় না? তো এই যে অ্যাড পিপলে গেলেই তো যত আইডি গুলো আছে সব চলে আসে। এইটুকু যদি না করতে পারে তাহলে হয় কি হবে? এগুলো কি কোনো কাজের মধ্যে পড়ে? এগুলো এর চেয়ে সহজ কাজ কি আছে? মেসেঞ্জারে গিয়া যে ফেসবুক আইডিতে আছে, এই যে এখানে অ্যাড পিপলে গিয়া সার্চ দিলে এখন হইতে পারে হইলো নাম ঠিকভাবে তুমি সার্চ দাও নাই, এমন হইতে পারে যারা অ্যাড করতে গিয়ে নাম ঠিক মতো ইয়ে করে না, ওটা আসলে এই যে পাশে টিপ দিয়া ইয়ে করতে হয়, তাহলে আসবে না কেন? নাম টাম ঠিক মতো লিখলে তো তোমার আসতে তো বাধ্য, এই যে এরকম আসবে। না হলে ধরো এখানে এখানে যার নাম নাই, ধরো এখানে এখানে এই নামগুলোর মধ্যে যে নাম নাই, এরকম একটা নাম আমি ধরো সার্চ দিলাম যে আমার ফ্রেন্ড লিস্টে, এই যে দেখো সার্চ দিলে ফ্রেন্ড লিস্টেও কি সব চলে আসে, তাহলে এরপর না পারার কি আছে আমি বুঝলাম না। স্যার আমি অন্য গ্রুপে অ্যাড দিয়ে দিচ্ছি, কিন্তু এই গ্রুপে অ্যাড দিতে পারতেছি না। ওই গ্রুপে অ্যাড হইতেছে না ওর আইডিটা। তারপরে জুইরে দিছি, জুই তো সবাই অ্যাড করে দিছে, কিন্তু জুইও নাকি পারে না। তোমার আইডি কি আইডি? তোমার নাকি অ্যাড দিতে অ্যাড হয় না? স্যার অন্য অন্য গ্রুপে অ্যাড হইছে, যে ও কলেজে যে সমস্ত এবিজি গ্রুপ গুলো মিডিয়া আছে। সার্চ দিচ্ছে ওর আইডির নাম এটা, তারপরে অনেকগুলো আইডি আসে কিন্তু ওর আইডিটাই আসে না। ওর ফ্রেন্ড লিস্টে আসে, ওর আইডিটাই কিন্তু আসে না, কিন্তু অন্য অনেকটি আলতু ফালতু আইডি আসে। আচ্ছা ঠিক আছে দেখো, আসো তো আবার লেটে। আজকে আবার চেষ্টা করবো স্যার। ওই আমার আর এই যে দ্বিতীয়বার একটু বলেও নাই, আমি এই জন্য একদিন চেষ্টা করে দেখছি যে হয় না, ওই আর আজ দ্বিতীয়বার বলেও নাই। আজকে যে তোমার অনলাইনে পড়া দিছে কি জন্য জানো? এই যে তোমাদের এইসব কারণে পড়া থাকে 9টায়, যদি সবাই 9টা ঠিক মতো টাইমে আসতো তাহলে কিন্তু আমি ওই যারা ডাইরেক্ট আসে তাদেরকে এখানেই পড়াতাম। তা তোমরা আসো হইলো এই যে 15, 20, 30, সব সময় তার মানুষ বেশি টাইম পড়াইতে পারবে না। যে তুমি আসছো বলছো কি এখন ঢুকছো, এখন বলছো 20-এ, তার মানে তোমার পড়া 20 ছিল, 20 ছিল না। অথচ যখন ওই যে 8টায় দিতাম, 8:30টায় আসতাম, ওরা মানে 8:30টার মধ্যে আসতে পারতো, এখন আবার 9টায় দিছি, 9টার মধ্যে আসতে পারে না। মানে সমস্যা হলো এই জায়গায় যে একদম একদম টাইম মেনটেন না করলে সরাসরি সময় সময় দেওয়া জানা তো। মানে আমরা ওই যে আজকে এই যে বললাম আজকে আমার কলেজে কাজ আছে, আমার 10টা যেতে হবে। তোমাদের যদি আমি সরাসরি টাইম দিই তাহলে তুমি যেরকম 20-এ আসছো, সবাই এরকমই আসে। তো এরকম আসলে সবাই আসলে তো আমি পড়াবো কি হবে? তো তোমার টাইম টাইম 9টা, তোমরা যদি 9:30টার সময় আসো তাহলে কতক্ষণ পড়াবো? এই কারণে অনলাইনে দিলাম আজকে ক্লাসটা। কিন্তু এরকম হলে তো সমস্যা হয়, এরকম একটু মানে এটা হলো সম্পূর্ণ একটা তোমাদের উপর ডিপেন্ড করে। আর তোমরা যখন এখন যদি আমি 8টায় দিই, ঠিকই 8:30টার মধ্যে তুমি বুঝতে দেবা, কিন্তু আবার 9টায় দিছি পারো না, আবার 10টা দিব, ঠিকই 10টার মধ্যে পারবা না, আবার 10:30টা বাজে। এরকম হলে এইসব কারণে তো অনলাইনে দেওয়া লাগে, মানে এগুলোর কারণে সমস্যা। একদম টাইমলি আসতে পারো না কিছু না। আর যে টাইমে তুমি ওই টাইম থেকে লেট করবে, তাহলে হয় কি হবে? আর দেখো আজকে মনে হয় না, যতটুকু পড়ানোর ইচ্ছা ছিল ওই অনুযায়ী মনে যেতে পারবো না, আর এটাই পড়াই শেষ। আচ্ছা তাহলে দেখো, আমরা বলছি কি, যদি এরকম প্রশ্নবাচক থাকে না থাকে, তাহলে নিউক্লিয়াস সব একসাথে, তার মানে একাধিক নিউক্লিয়াস, তো এদেরকে আমরা বলি কি সিনোসাইট। তাহলে এই রকম মাইসিলিয়ামকে বলা হয় সিনোসাইটিক মাইসিলিয়াম। তার মানে যদি এই প্রস্থপ্রাচীর না থাকে, তাহলে এই ধরনের এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে বলা হয় সিনোসাইটিক কোষ, আর মাইসিলিয়ামটাকে বলা হয় সিনোসাইটিক মাইসিলিয়াম। তার মানে প্রকারভেদের মধ্যে এটা একটা প্রকারভেদ যে সিনোসাইটিক মাইসিলিয়াম। এরপরে যাদের এই সেপারেশন আছে তাদেরকে বলা হয় কি, কোষকে বলা হয় সেপারেট কোষ, আর মাইসিলিয়ামকে বলা হয় কি সেপারেট মাইসিলিয়াম। তাদের এই যে সেপারেট,
সেপারেশন। সেপারেট মানে কি, সেপারেশন মানে কি ওয়াল। তার মানে যাদের ওয়াল নাই এদেরকে আমরা বলি কি, সিনোসাইটিক মাইসেলিয়াম। তারপরে যাদের ওয়াল আছে এদেরকে বলা হয় কি, সেপ্টেট মাইসেলিয়াম। তাহলে আমরা প্রকারভেদের মধ্যে এখন পর্যন্ত আমরা দুইটা পাইলাম। এই যে এরা বহুকোষী রূপ ধারণ করতে পারে, মানে এখানে এক বা একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। দেখো তো, এটার মধ্যে একটা নিউক্লিয়াস, এটার মধ্যে দুইটা নিউক্লিয়াস, এই কোষের মধ্যে এই যে এই কোষের মধ্যে তিনটা নিউক্লিয়াস, এই কোষের মধ্যে একটা নিউক্লিয়াস, এই কোষের মধ্যে দুইটা নিউক্লিয়াস, মানে এরকম, মানে এক বা একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। তাহলে যদি এই যে তোমার সেপ্টেট সেপ্টেট মাইসিলিয়ামের মধ্যে যদি একটা একটা নিউক্লিয়াস থাকে, তাহলে ওটাকে বলা হয় কি মনোক্যারিওটিক কোষ। আর মাইসিলিয়ামটাকে বলা হয় মনোক্যারিওটিক মাইসিলিয়াম। মনো মানে কি এক, ক্যারিওটিক মানে নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস বিশিষ্ট মাইসিলিয়াম। এরপরে যদি দুইটা থাকে তাহলে বলা হয় কি, ওই কোষকে ডাইক্যারিওটিক কোষ, আর মাইসিলিয়ামকে ডাইক্যারিওটিক মাইসিলিয়াম। তার মানে দেখো, এগুলো একদম সহজ জিনিস। এখন পর্যন্ত আমরা এ পর্যন্ত তো যে চারটা প্রকারভেদ পেলাম, এই চারটা প্রকারভেদের মধ্যে বুঝতে কারো সমস্যা আছে? যে সিনোসাইটিক, সেপ্টেট, সেপ্টেটের মধ্যে মনোক্যারিওটিক মাইসিলিয়াম, ডাইক্যারিওটিক মাইসিলিয়াম, এই যে চারটা নাম আসছে, চারটা নামের মধ্যে কোনো সমস্যা আছে এখন পর্যন্ত? না, সমস্যা নেই স্যার। যার সমস্যা থাকে সে কিন্তু বলবা। আর হলো চালাক চতুর হও, ওই যে ওইটা এখন জয়েন হইতে পারে নাই, মানে অনার্স। তাহলে তুমি অনার্স পড়ে কি করবা? যে সামান্য অনলাইনে জয়েন হইতে পারো না, তো এই ইয়ে দিয়ে কি হবে? এই যুগ এসে যুগের সাথে তাল মিলাতে হবে তো। এইটুকু সামান্য এইসব কাজ যদি না পারে তাহলে কি হবে আল্লাহ জানে। এরপর দেখো, প্রকারভেদের মধ্যে আরো কিছু জিনিস আছে। এই যে আমরা সেপারেশন ওয়াল, এই ওয়ালের মধ্যে কিছু জায়গায় ছিদ্র থাকতে পারে, আবার কিছু জায়গায় ছিদ্র নাও থাকতে পারে। তাহলে যদি এই যে ওয়ালের মাঝখানে ছিদ্র থাকে, যদি ছিদ্র থাকে এই, তখন এটাকে বলবো ছিদ্রযুক্ত মাইসেলিয়াম। আর যদি ছিদ্র না থাকে, ছিদ্রহীন মাইসেলিয়াম। এখন দেখো, যারা ছিদ্র থাকবে সেখানে একটা কথা আছে যে সেপ্টামের ছিদ্র থাকে, যেখানে কাছাকাছি অংশে কোনো সেপ্টামের স্থিত অংশ দেখা যাচ্ছে, এটা দরকার নাই। এর একটা কথা আছে, এই ছিদ্রের চারোদিকে দ্বিস্তর বিশিষ্ট কি প্রাচীর থাকে, দ্বিস্তর বিশিষ্ট প্রাচীর থাকে, যা কি করে, এই ছিদ্রটাকে কি করে ঢেকে রাখে। এই আবরণটাকে কি বলা হয়, প্যারেনথেসিয়াম। তার মানে আমরা বলছি কি, এই যে সেপারেশন, এই যে ওয়াল, এই ওয়ালের মাঝে মধ্যে কিছু ছিদ্র থাকে। এই ছিদ্র এখানে একটা ঢাকনা দ্বারা, একটা আবরণ দ্বারা আবৃত থাকে, ওই আবরণটাকে বলা হয় প্যারেনথেসিয়াম বলা হয়। হ্যাঁ। তার মানে এখানে যদি একটা ছিদ্র থাকে তাহলে এই ছিদ্রের কাজ কাজ কি হবে, এই পাশের কোষে যে সাইটোপ্লাজম, আবার এই পাশের কোষে যে সাইটোপ্লাজম, এই যে এই পাশের কোষে যে সাইটোপ্লাজম, এই পাশের কোষে যে সাইটোপ্লাজম, তাহলে এই ছিদ্র দ্বারা, এই ওয়ালের মধ্যে যে ছিদ্র আছে যদি থাকে, তাহলে এই ছিদ্র দ্বারা এই দুই কোষের সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ রক্ষা করে না? এই যে ওই কথাটা তো বলছে যে এই ছিদ্র দিয়ে দুই কোষের সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ রক্ষা করে। আর সম্ভব হলে দুই কোষের নিউক্লিয়াসও কি যাতায়াত করে। আবার কোন কোন প্রস্তাব আছে ছিদ্র নাও থাকতে পারে, এটা আমরা আগে বলছি। এখন দেখো, তাহলে আমাদের আরো দুইটা বাড়ছে প্রকারভেদের মধ্যে, যে ছিদ্র থাকলে একটা ছিদ্রযুক্ত মাইসেলিয়াম, ছিদ্রহীন মাইসেলিয়াম, এটা একটা গেল, দুইটা গেল, মোট ছয়টা গেল। এরপরে আরেকটা জিনিস থাকবে, এই যে এখানে দেখো, এই যে ছিদ্র, সিম্পল পোর। এরপরে আর এটা এই ছবি লাগবে না, জাস্ট এখানে এটা দিলে হবে, সিম্পল পোরেরটা। আরেকটা জিনিস দেখো, এই যে ইস্ট জাতীয়, এই যে ইস্ট, এটা হলো ইস্ট, এই যে ইস্ট, ইস্ট জাতীয় ছত্রাকে বার্ডিং প্রক্রিয়া দ্রুত বংশবৃদ্ধির সময় এই বার্ডগুলো পৃথক না হয়ে স্বল্প সময়ের জন্য চেইন আকারে থাকে। মানে এখন শুরুতেই তো আর পৃথক হয়ে যায় না, প্রথম দিকে কি হয়, শুরুর দিকে এইভাবে কি অবস্থান করে। এইভাবে দেখি কি মনে হয়, মনে হয় না এটা একটা শাখা, ব্রাঞ্চ? তাহলে এর এই বডিটাকে বলা হয় কি, শাখানিত মাইসেলিয়াম এর মতো দেহ গঠন করে। তাহলে এই মাইসিলিয়ামকে গুলাকে বলা হয় কি, সিডোমাইসিলিয়াম বা অপ্রকৃত মাইসিলিয়াম। যেমন স্যাকারোমাইসিস সিরিবিস এর মধ্যে, মানে ওই যে ইস্টের মধ্যে আর কি, ইস্টের সাইন্টিফিক নাম স্যাকারোমাইসিস সিরিবিস এর মধ্যে এই জিনিসটা পাওয়া যায়। তুমি দেখো, আমাদের প্রশ্নটা ছিল যে আহ মাইসিলিয়াম কি, ছত্রাকের বিভিন্ন প্রকার মাইসিলিয়ামের সচিত্র বর্ণনা করো করো। তার মানে আমরা এখানে টোটাল কয় ধরনের মাইসিলিয়াম পাইলাম, বলো তো?
এই জুই বলো, কয় ধরনের মাইসিলিয়াম পাইলাম? 6 ধরনের। 6 ধরনের কি হবে, 7 ধরনের মাইসিলিয়াম পাইলাম। কয় ধরনের? 7 ধরনের। দেখো, 4 ধরনের। একটা হলো সিনোসাইটিক, মানে কি ওই যে ওয়াল নাই যার দেহে, মানে বহু নিউক্লিয়াস বিশিষ্ট, এটা একটা। এরপরে পাইলাম কি, এই যে সেপ্টেট এ ওয়াল আছে, এই সেপ্টেট। তারপরে সেপ ওয়াল আছে বুঝলাম। তারপরে কিছু কোষে নিউক্লিয়াস থাকে একটা, ওটাকে বলে মনোক্যারিওটিক মাইসেলিয়াম। কিছু কোষে নিউক্লিয়াস থাকে কি, দুইটা, তাকে বলা হয় কি, ডাইক্যারিওটিক মাইসেলিয়াম। আবার কিছু কোষে কি হয়, এই যে সেপ্টেশন এই ওয়ালে ছিদ্র থাকে, ছিদ্র তারপরে আবরণও থাকে, ওই যে প্যারেন্থেসিয়াম বলা হয়। হ্যাঁ, তাহলে তাহলে একটা হলো ছিদ্রযুক্ত, আবার কিছুতে ছিদ্র থাকে না, ওটাকে বলে কি, ছিদ্রহীন। তাহলে এখানে তো 6টা হয়ে গেল। তাহলে ছিদ্রযুক্ত মাইসিলিয়াম যেটা, সেখানে বলবা যে এখানে যদি দুই ছিদ্র থাকে তাহলে কি হবে, এই দুই পাশাপাশি দুই কোষের সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ রক্ষা হয়, এক সাইড থেকে নিউক্লিয়াস আরেক সাইডে যাতায়াত করে, এগুলো কথাগুলো বললা। তার মানে এখানে তোমার দুইটা গেল, তো 6টা গেল। আরেকটা হইলো কোনটা, আরেকটা হইলো এই যে ছত্রাক, এই যে ইয়াতে ইস্টে, ইস্টের এই যে বার্ডিং প্রক্রিয়া যখন বংশবিস্তার করে শুরুর দিকে, এরা এই যে বাঁধ সৃষ্টি করে, বাঁধ গুলা এরকম মনে হয় যে এখানে নতুন করে শাখা সৃষ্টি হয়েছে। তাহলে এটাকে বলা হয় কি, শাখানিত মাইসেলিয়াম। তার মানে মোট কয় ধরনের মাইসেলিয়াম পাইলাম? 7 ধরনের। 7 ধরনের মাইসেলিয়াম পেলাম। তাহলে আমাদের এই যে প্রশ্নটা, তাহলে আমাদের এই যে প্রশ্নটা, যে মাইসেলিয়াম কি, ছত্রাকের বিভিন্ন প্রকার মাইসেলিয়ামের সচিত্র বর্ণনা করো। তাহলে তোমরা এই প্রশ্নটা নোট করবা। আর এখানে আমাদের গেছে আর এ, চিত্র দিব কয়টা? চিত্র কোনগুলা দেব? চিত্র দিবা হচ্ছে সবগুলা? এটা এটা, এগুলো সহজ চিত্র। আচ্ছা। একে, এটা এটা দিবা, এখানে ছিদ্রযুক্ত এটা দিবা, এটা দরকার নাই, বুঝলে, এটা তো দরকার নেই। এই ছিদ্রযুক্ত এই যে এটা সহজ ছিদ্র। আর এই যে লাস্টে যদি শাখানিত বলবো, তাহলে শাখানিত স্টেটটা দিবা, আচ্ছা। বর্ণনার মধ্যে এগুলো দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, আমাদের ওই যে ওই ক বিভাগে কিছু প্রশ্ন আছে, যেমন কি ক বিভাগে প্রশ্নের মধ্যে হুইপ্লেস ফ্লাজেলা, টিনশেল ফ্লাজেলা কি, এগুলো আছে। হুইপ্লেস ফ্লাজেলা কি মনে আছে তো? এই যে ফ্লাজেলা গুলোর মধ্যে, তার মানে যেগুলা হচ্ছে তোমার মসৃণ, ওটাকে বলা হয় কি, হুইপ্লেস। আর যেগুলো হচ্ছে এই যে কাটা 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 পালকের মতো, এটাকে বলে টিনশেল। এটাকে বলা হয় কি, মানে যাদের মধ্যে এরকম কাটা কাটা দিয়ে ধার আছে, এদেরকে বলা হয় কি, টিনশেল। আর যাদের মধ্যে এই, যারা হলো মসৃণ, ওদেরকে বলে হুইপ্লেস। যারা অমসৃণ এদেরকে বলা হয় কি, টিনশেল বলা হয়। তাহলে এই যে টিনশেল ফ্লাজেলা আর হুইপ্লেস ফ্লাজেলা কি, ক বিভাগের প্রশ্ন, এটা এখানে গেল। প্রোজেনকাইমা, সিরোপ্যারেনকাইমা কি, এটা একটু তোমাকে জানতে হবে। এগুলো এক কথায়, মানে ক বিভাগের জন্য এই প্রশ্নগুলো জানতে হবে। দেখো এই ছবি দেখেই বোঝা যায়। যখন আমরা তো দেখো, কিছু জিনিস হচ্ছে বেসিক কথাবার্তা। আমরা আগেই বলছি ছত্রাকের মূল বডিটাকে, থ্যালাসটাকে আমরা বলছি মাইসেলিয়াম। কিন্তু এই মাইসেলিয়াম যে জিনিস নিয়ে গঠিত, ওইটাকে আমরা কি বলি, হাইপি বলি। মানে ধরো মাইসেলিয়াম, ধরো যদি তোমাদের একটা শার্ট হয়, তাহলে শার্ট কি দিয়ে গঠিত, সুতা দিয়ে গঠিত, তাহলে সুতাগুলোকে আমরা কি বলি, হাইপি বলি। তাহলে এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। এখন দেখো প্রোজেন কাইমা, দেখো এই ছত্রাকের হাইপি গুলো যখন এইভাবে পাশাপাশি অবস্থান করে, সমান্তরাল অবস্থান করে বা পাশাপাশি অবস্থান করে, যাই হোক, তখন এদেরকে একটা নেটের মতো লাগে, জালের মতো লাগে। তখন এই যে টিস্যুটা গঠন হইলো, এটাকে আমরা বলি কি, প্রোজেনকাইমা বলা হয়। এই প্রোজেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কি? এই প্রোজেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে আলাদাভাবে চেনা যায়। এদেরকে কি আলাদাভাবে চেনা যায়, দেখো এই যে দেখো বৈশিষ্ট্যগুলো, এরা সক্রিয়তা, তাদের সক্রিয় বৈশিষ্ট্য হারায় না। কারণ এরা পরস্পর পরস্পর এরকম ঘনসন্নিবিষ্ট ভাবে অবস্থান করে প্রোজন ক্যাভিটি টিস্যু গঠন করছে, কিন্তু এখানে প্রতিটা কি আলাদা, প্রতিটাকে আলাদাভাবে চেনা যায়। হ্যাঁ। আর তাহলে প্রোজন ক্যামেরাতে যেসব হাইপি নিয়ে প্রোজন ক্যামেরাটা গঠিত, ওদেরকে আলাদাভাবে চেনা যায়। আর সিডোপ্যারেন্ট ক্যামেরাতে হলো ভিন্ন কথা। এই দেখো, সিডোপ্যারেন্ট ক্যামেরাতে কি হয়, যখন অনেকগুলো হাইপি বা অনুসূত্র তোমার পরস্পর এমন ভাবে ঘনসন্নিবিষ্ট ভাবে অবস্থান করবে, যাদের নিজেদেরকে পরস্পর, ওই যে তাদের স্বতন্ত্র যে বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো হারায় ফেলে।
হ্যাঁ, ধরো এটা কাহিনী হলো কি, তুমি যদি কাউকে ভালোবাসো, ভালোবাসা যদি তোমার দিল মন তোমার কাছেই রাখো, হ্যাঁ, স্বাভাবিকভাবে আহ, আসলে